হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের সকলকে আমার চ্যানেল অগ্নিশা সায়েন্স ক্লাসে স্বাগত। তোমরা যারা নতুন নতুন জয়েন করেছো আমার চ্যানেলে, সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। তাদের যদি ভালো লাগে তারাও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারে। ক্লাস 9 to 12 পড়ছো, মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক দেবে, সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, নিটের জন্য প্রস্তুতি নিচ্ছ, নার্সিং এন্ট্রান্সের জন্য প্রস্তুতি নিচ্ছ, প্রত্যেককেই আমার চ্যানেল থেকে উপকৃত হবে। আজকে আমি যেটা তোমাদের আলোচনা করব সেটা ক্লাস 9 চ্যাপ্টার 2 জীবন সংগঠনের স্তরের মানবদেহের প্রধান অঙ্গসমূহ আর তাদের কাজ, তার অনুশীলনী আমি আলোচনা করছি। অনুশীলনী আলোচনার সাথে সাথে যেহেতু আমার সেপারেটলি আলাদাভাবে আমি এর টপিক দিইনি, তোমরা আগে অনুশীলনী চাও বলে অনুশীলনী আলোচনা করে দিতে বলেছো, সেজন্য আমি একটু যেখানে যেটা আমার বলতে হবে, যতটা বলার সেটা বলে দেবো একসাথে। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। ফার্স্ট কোশ্চেন কি বলেছে? আমি তোমাদের সাতরা পাবলিকেশন ফলো করছি। তোমরা যদি অন্য কোনো বই ফলো করছো, ছায়া প্রকাশনী, প্রান্তিক, যেই বই ফলো করছো, সেখান থেকে যদি কোনো প্রশ্ন আটকায়, বইয়ে দেওয়া নেই উত্তর বলে মনে হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। আর আমার ভিডিও থেকে যদি তোমরা কোনো জিনিসটা বুঝতে না পারো, তাহলেও তোমরা সেখান থেকে আমাকে কমেন্টে জিজ্ঞেস করে তোমাদের ডাউট ক্লিয়ার করে নিও। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। কি বলেছে দেখো, কোন অঙ্গের আলফা ও বিটা কোষ থেকে গ্লুকাগন এবং ইনসুলিন খরিত হয়? মানবদেহের অঙ্গ আর তাদের কাজ। মানবদেহের অঙ্গগুলো যখন তৈরি হয়, আমি বলেছি কোষ যখন পড়িয়েছি টপিকে, কোষ অনেকগুলো কোষ নিয়ে গঠিত হয়। কলা অনেকগুলো কলা, যারা উৎপত্তিগতভাবে এক বা কার্যগতভাবে এক, সেগুলো নিয়ে গঠিত হয় অঙ্গ। আবার এই অঙ্গগুলো যুক্ত হয়ে গঠন করে যারা মোটামুটি একই ধরনের কাজে অংশগ্রহণ করছে, সেই সমস্ত অঙ্গগুলো নিয়ে যুক্ত হয়ে গঠন করে তন্ত্র। সেরকম যদি আমি তন্ত্রের কথা বলি, পরিপাকতন্ত্র আছে, জননতন্ত্র আছে, শ্বসনতন্ত্র আছে। ঠিক আছে, তো এরকম ভাবে গঠিত হচ্ছে তন্ত্র, আর এই তন্ত্রগুলো মিলে তৈরি হচ্ছে মানব দেহটা। ঠিক, মানে একটা মানব দেহ অনেকগুলো তন্ত্র নিয়ে গঠিত। সেই তন্ত্রের মধ্যে, এক একটা তন্ত্রের মধ্যে অনেকগুলো অঙ্গ রয়েছে, এক একটা অঙ্গের মধ্যে অনেকগুলো কলা সমষ্টি রয়েছে, আবার এক একটা কলার মধ্যে অনেকগুলো কোষ রয়েছে। তাহলে সমস্ত রকম বিক্রিয়া একটা জীবন ধারণের জন্য প্রধান যেটা একক, যেটা প্রয়োজন আছে, সেটা হলো কোষ। ঠিক, তাহলে এই যে চ্যাপ্টারটার অনুশীলনীগুলো আমি যখন করছি, মানে করবে তোমরা, আমি সবসময় বলি তোমাদের একটা কথা, লাইফ সায়েন্স আমরা যতই আলাদা আলাদা চ্যাপ্টার হিসেবে পড়ি না কেন, একটার সাথে কিন্তু একটা যোগ আছে, লিঙ্ক আছে, প্রত্যেকটার সাথে ইন্টার কানেক্টেড। এই জিনিসগুলো যতগুলো তোমরা পড়ছো, এগুলো প্রত্যেকটাই আবার তোমরা মাধ্যমিকে ক্লাস 10-এ তাদের দেখবে, পড়বে, সেখান থেকে কিন্তু প্রশ্নও আসে। তোমরা যখন 10-এ উঠবে তখন দেখো যে এই জিনিসগুলো তোমাদের আবার পড়তে হবে। কোথায় পড়বে? হরমোন চ্যাপ্টারে পড়বে। এই অঙ্গগুলো এক একটা কাজ করছে, তো প্রত্যেকটা জিনিসই এক একটা কাজ করে। যেমনি আমি যদি মানুষের অঙ্গগুলো নিয়ে বলতে শুরু করি, সেটা কি, যেমনি মাথা, ওপর থেকে শুরু করলাম, ওপরেই রয়েছে মস্তিষ্ক। তারপরে মস্তিষ্কর পথ যদি আমি আনি, সামনের দিকটা হচ্ছে মস্তিষ্ক থেকে নিচে, সামনে মুখমণ্ডল, মুখমণ্ডলে দুটো চোখ আছে বা একজোড়া চোখ আছে, একটা নাক মুখ আছে। প্রত্যেকজনের কাজ, প্রত্যেকটা অঙ্গের কাজ আলাদা আলাদা। চোখ দিয়ে দেখা, নাক দিয়ে গন্ধ শোকা, মুখ দিয়ে খাওয়া। ঠিক, এবার নাক দিয়ে নিঃশ্বাস প্রশ্বাসও কাজ। তাহলে প্রত্যেকটা অঙ্গ, কান আছে মস্তিষ্কে, কান দিয়ে শোনা। তো প্রত্যেকটা অঙ্গ তারা নিজের নিজের কাজ করছে। তারপরে যদি আমি নামলাম গলা, গলাটা কি জন্য মেনলি লাগছে? গলা যেটা রয়েছে সেখানে গ্রাস নালী, যেটা খাদ্য আমরা মুখে নিচ্ছি, মুখগহ্বরে যাচ্ছে, সেটা গলার মাধ্যমে কি হচ্ছে, একটা নালীর মাধ্যমে গিয়ে পৌঁছচ্ছে পাকস্থলিতে। পরিপাকতন্ত্রের মধ্যে সেগুলো পড়ছে। পাকস্থলী মানে পরিপাকতন্ত্র, বা যেটাকে বলা হয় পৌষ্টিকতন্ত্র, যেগুলো পরিপাক, আমরা যে খাদ্য খাই সেগুলোকে পরিপাকে সাহায্য করছে পরিপাকতন্ত্র। তার মধ্যে পড়ছে মুখ, গ্রাসনালী, পাকস্থলী, যকৃৎ, অগ্নাশয়, পিত্তাশয়, মানে এগুলো সমস্ত পরিপাক তন্ত্রটা গঠিত হয়েছে এই অঙ্গগুলো নিয়ে। তারপরে যদি আমি বলি, সেটা হচ্ছে বৃহদান্ত, ক্ষুদ্রান্ত। তারপরে আবার কি দেখবো, প্রথমে আসে ক্ষুদ্রান্ত, তারপরে আসে বৃহদান্ত, তারপরে নিঃসরণের যে জায়গাটা, সেখানে মলাশয়, সেগুলো চলে আসছে, যেগুলো কি হচ্ছে না, বর্জ্য পদার্থগুলো দেহের বাইরে নির্গত হচ্ছে। ঠিক, তাহলে এই টোটাল পরিপাক তন্ত্র যেটা রয়েছে, পৌষ্টিক তন্ত্র, সেটা মুখ থেকে শুরু করে পায়ুছিদ্র পর্যন্ত, যেখান থেকে বর্জ্য পদার্থ নিঃসরণ হয়, পায়ুছিদ্র অতদূর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তারপরে দুটো পা, হাত, হাত দিয়ে আমরা যেরকম করছি, কোনো ভারী জিনিস তুলছি, তাহলে কি হচ্ছে, এটা পেশি, হাতের পেশিগুলো অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনে সহায়তা করছে, পায়ের পেশিগুলো দৌড়াতে, হাঁটতে সাহায্য করছে। মুখের মধ্যেও পেশি আছে, যার জন্য কি হচ্ছে, আমরা ঠিকঠাকভাবে কথা বলছি, পেশিগুলো নড়ছে কথা বলার সময়, সেগুলো করতে সাহায্য করছে। আবার নাকের মধ্যেও পেশি রয়েছে, যারা কি করছে না, সেগুলো কাজ করছে, নিঃশ্বাস প্রশ্বাসে আমাদের সাহায্য করছে। আমাদের যে গ্রাসনালী, সেখানেও পেশি রয়েছে। তাহলে এইরকম ভাবে পেশি, কলা, কোষ সবগুলোই মস্তিষ্ক থেকে শুরু করে পা পর্যন্ত বিস্তৃত রয়েছে, তাদের প্রত্যেকটার নির্দিষ্ট কাজ রয়েছে। ঠিক, এই যে তোমরা, আমি বললাম কোন অঙ্গে আলফা আর বিটা কোষ থেকে গ্লুকাগন আর ইনসুলিন খরিত হয়, এই জিনিসটা তোমরা মাধ্যমিকে গিয়ে হরমোন চ্যাপ্টারে পড়বে। সেটা হচ্ছে যেই অঙ্গ থেকে বেরোয়, সেটা হলো অগ্নাশয়। অগ্নাশয়ের আলফা কোষ থেকে বেরোয় গ্লুকাগন, বিটা কোষ থেকে বেরোয় ইনসুলিন। সেখানে গিয়ে তোমরা আরো দু ধরনের কোষ দেখবে অগ্নাশয় বা প্যানক্রিয়াসের মধ্যে। সেগুলো, এই অগ্নাশয় বা প্যানক্রিয়াস যেটা, সেটা পরিপাকতন্ত্রের মধ্যে একটা অঙ্গ।
এটা মিশ্র গ্রন্থি, একটা মিশ্র গ্রন্থি মানে এখান থেকে বহিঃক্ষরা গ্রন্থি আর অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে। যখন বহিঃক্ষরা গ্রন্থি এদের বলা হচ্ছে মানে কি, এরা কতগুলো উৎসেচক নিঃসরণ করে যেগুলো খাদ্যের পরিপাকে, প্রোটিন জাতীয় খাদ্য, ফ্যাট জাতীয় খাদ্য, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করছে। এই সমস্ত উৎসেচকগুলোও হয় প্রোটিন ধর্মী। ঠিক, আর কি অন্তঃক্ষরা গ্রন্থি যখন হিসেবে অগ্নাশয় কাজ করে তখন হরমোন ক্ষরণ করে। সেই হরমোনগুলো যখন ক্ষরণ করছে, অগ্নাশয়ের মধ্যে একটা কোষ আছে আলফা, বিটা, ডেল্টা আর পিপি কোষ। এই 4টা কোষের জিনিসগুলো তোমরা আবার ক্লাস 10-এ গিয়ে পড়বে। আর এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হরমোনে। আর এই কোশ্চেনটা বারবার আসে যে তখন তোমাদের মাধ্যমিকে কি ধরনের প্রশ্ন আসবে, তোমাদের এই ধরনের প্রশ্ন আছে, কোথা থেকে ইনসুলিন খরিত হয়। তখন তোমাদের বলতে হবে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের বিটা কোষ থেকে ইনসুলিন খরিত হয়। ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তাহলে আমি বারবার বলছি, 9-এ যে জিনিসগুলো পড়ছো সেগুলো তোমাদের মাধ্যমিকে গিয়েও কিন্তু কাজে আসবে। সেজন্য 9-এর জিনিসগুলো তোমরা ভালোভাবে বুঝবে, তাহলে 10-এ তোমাদের সুবিধা হবে, মাধ্যমিকের জন্য সুবিধা হবে। ঠিক আছে, আমি বারবার বলি যে কেন বলি, তোমাদের জন্যই বলি যে যখন আমার কোনো ভিডিও দেখবে সেটা কিন্তু তোমরা প্রথম থেকে যদি দেখো, যে কোনো জিনিস, যে কোনো চ্যানেল তোমরা যাকেই ফলো করছো সেগুলো প্রথম থেকে সমস্ত ভিডিওগুলো যদি তার দেখো, টপিকগুলো দেখো, সেটা তোমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, তো যারাই আমার চ্যানেলে জয়েন করেছো আমি তাদের বলছি আবার যে নতুন নতুন যারা এসছো, আমি এটা সবসময় বলি যখনই আমার কোনো ভিডিও দেখবে তখন কিন্তু তোমরা চেষ্টা করো বই পড়ে নেওয়ার পর আমার কিছু কিছু জিনিস এক্সট্রা দেওয়া থাকে, তোমাদের বইয়ের থেকে একটু বেশি ইনফরমেশন আমি দিয়ে দিই যতগুলো 9-10 লেভেলে তোমাদের জানা উচিত। ঠিক আছে, তো তোমরা বই থেকে পড়ে নিয়ে পরে যখন রিভিশন দেবে, এখন তো ইউনিট টেস্ট সিস্টেম হয়ে গেছে, কিন্তু ফাইনালে তো সমস্ত চ্যাপ্টার থেকেই প্রশ্ন আসবে। সেই ক্ষেত্রে ওই ইনফরমেশনগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে। সেজন্য যখন রিভিশন পারপাস আমার ভিডিওতে স্পিড বাড়িয়ে হলেও একবার করে দেখে নিও। আর এটা বলে দিচ্ছি যে আমার কিছু কিছু ভিডিও অটোমেটিকলি খুব স্পিড হয়ে গেছে। ঠিক, তোমরা সেটা কমেন্ট করবার পর আমি চেষ্টা করছি স্পিডটাকে কন্ট্রোল করার। ঠিক, তো সেই জন্য স্পিড কিভাবে কন্ট্রোল করতে হয় আমি প্রথম দিনই ভিডিওতে, ইন্ট্রোডাকশন ভিডিওতে বলে দিয়েছিলাম। তাছাড়া তোমরা বলবার পরেও আমি 1-2 ভিডিওতে বলে দিয়েছি। তোমরা আশা করি এখন জানো স্পিড আর নেট কোয়ালিটি কিভাবে যে কোনো ভিডিওর জন্য তোমরা ঠিক করবে। ঠিক আছে, তাহলে এই জন্যই আমি বলি তোমাদের যে এই জিনিসগুলো তোমরা কিন্তু আবার টেনে পড়বে। আর যেটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এখন তোমাদের এভাবেও প্রশ্ন আসতে পারে যে অগ্নাশয়ের 9-এও আসতে পারে প্রশ্নটা যে অগ্নাশয়ের আলফা কোষ থেকে কি হরমোন খরিত হয়, তখন অ্যান্সার হবে গ্লুকাগন। বিটা কোষ থেকে কি খরিত হয়, অ্যান্সার হবে ইনসুলিন। তাহলে এই যে আছে কোন অঙ্গের মাধ্যমে এটা বার হয়, যেহেতু তোমাদের প্রশ্নটা এইভাবে দিয়েছে কেন না, তোমাদের টার্গেট করেছে চ্যাপ্টারটার নাম প্রধান অঙ্গ তাদের কাজ, সেই জন্য অঙ্গ হিসেবে তোমাদের প্রশ্নটা এসছে। কিন্তু এখান থেকে তো যে ইনফরমেশনটা তোমরা পেলে প্রশ্ন এইভাবে আসতেই পারে যে অগ্নাশয় অঙ্গ থেকে ইনসুলিনটা কোন কোষ থেকে খরিত হয়, এভাবেও জিজ্ঞেস করতেই পারে প্রশ্নটা। তাহলে টোটাল ইনফরমেশনটা ভালোভাবে পড়বে। এটা 9-এর জন্যও ইম্পর্টেন্ট, ক্লাস 10-এ গিয়ে হরমোন চ্যাপ্টারের জন্যও দেখবে একই জিনিস পড়বে, সেখানে আরো 2টো কোর্স এক্সট্রা পড়বে, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি, কোনটি মিশ্র গ্রন্থি? মিশ্র গ্রন্থি যেটা এখনই আমি বললাম, বহিঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি 2টো গ্রন্থি হিসেবেই কাজ করে অগ্নাশয়। তাহলে অগ্নাশয় হলো মিশ্র গ্রন্থি। আর যদি আমি এখানে বাকিগুলোর কথা বলি, আমাদের অঙ্গের মধ্যে ত্বক কি বাইরে, স্কিন যেটাকে বলা হয়, বাইরের আবরণীতে সব জায়গাতেই ত্বকটা বিস্তৃত অবস্থায় রয়েছে। ত্বকের কাজ কি, দেহের কোমল অংশগুলোকে রক্ষা করা। এবার যদি বলি পাকস্থলী, পাকস্থলীটা পড়ছে কার মধ্যে, সেটা পৌষ্টিকতন্ত্রের মধ্যে পড়ছে পাকস্থলীটা, যার কাজ হচ্ছে যখন খাদ্য গ্রহণ করছি গ্রাসনালীর মাধ্যমে এসে সেটা পাকস্থলীতে এসে পৌঁছয়। ঠিক, যকৃৎ যেটা, যকৃতের কথা যদি আমি বলি, এটা হলো পৌষ্টিক গ্রন্থির মধ্যে সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি। ঠিক আছে, আর জিনিসগুলো প্রত্যেকটা অঙ্গের অবস্থানগুলো তোমাদের একটু করে মনে রাখতে হবে। তোমরা দেখবে এটা নিজেরাই বুঝতে পারবে, বুক আর পেটকে আলাদা করেছে এইরকম একটা পর্দার মতো অংশ থাকে যাকে বলা হয় মধ্যচ্ছদা। ঠিক আছে, বুক আর পেটের ঠিক মাঝখানটাতে, বুকের নিচে পেট যেখান থেকে শুরু হয়েছে যেটা উদর বলা হয়, বক্ষ আর উদরের মাঝখানে এইখানে এরকম ধরনের একটা পর্দা থাকছে। এটা পেশিযুক্ত হয়, সংকোচন প্রসারণ হতে পারে, এই পেশিটা হয় সংকোচন প্রসারণটা হয়, একে বলা হয় মধ্যচ্ছদা। তোমরা হাত দিলেই একটা বুঝতে পারবে এই পেশিটার রয়েছে, সেটা ফিল করতে পারবে। তো একে বলা হয় মধ্যচ্ছদা। যকৃৎ যেটা রয়েছে, যকৃৎ যার নাম লিভার, এর কাজও ভীষণ ইম্পর্টেন্ট। আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট ইনফরমেশন যে লিভারের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে কুফার কোষ অবস্থিত, যেটা রোগ জীবাণুগুলোকে ধ্বংস করে। এই পয়েন্টটা ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, 1 নম্বর প্রশ্নে আসতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, অর্নিথিন চক্র যকৃতের মধ্যে বা লিভারের মধ্যে সম্পন্ন হয়, যেটা কি করছে, অর্নিথিন চক্রে অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হচ্ছে। আর আমি এই মধ্যচ্ছদার কথাটা কেন বললাম না, এটা সব থেকে যকৃতটা বললাম পৌষ্টিক গ্রন্থির মধ্যে বড় পৌষ্টিক গ্রন্থি, এটা কি করছে, উদর গহ্বরে থাকছে। উদর গহ্বর মানে পেটের জায়গাটা, আর বক্ষ গহ্বর মানে বুকের জায়গাটা। তাদের ক্ষেত্রে বলেছে কি না, ডান দিক করে, ডান দিক মানে তোমরা যখন বইয়ে আঁকাটা দেখবে, বইয়ে দেখবে এটা কনফিউজ হয়েও না, ডান দিক তোমাদের লেখা থাকবে, কিন্তু যখন যকৃতেরটা আঁকা দেখবে বইয়ে দেখাচ্ছে তোমাদের বাঁ দিকে। তোমরা সামনের দিক থেকে দেখছো, তোমাদের বাঁ দিকে
এরকম জায়গায় যকৃতটা দেবে, কিন্তু লেখা কি আছে, লেখা থাকবে অবস্থানটা যে ডান দিকে রয়েছে। এটা এরকম কেন হয় না, তোমরা যদি দুজন বন্ধু সামনাসামনি কথা বলছো, মুখোমুখি, ঠিক আছে, ধরো আমি যদি তোমাদের সামনে থাকি বা টিচাররা যখন তোমাদের পড়ান, তোমাদের মুখের দিকে তাকিয়ে পড়ান, তোমরা এইভাবে বসে আছো সামনের দিকে তাকিয়ে, টিচার এইভাবে বসে আছেন, ঠিক। এবার টিচার যদি বলেন ডান হাতটা সরিয়ে, যে আমি ডান হাতটা ওঠালাম, তোমরা কিন্তু তখন তোমাদের বাঁ দিকে ঘুরে দেখবে, ঠিক আছে। যদি ডান হাত সরায়, তোমরা তোমাদের বাঁ দিক, তোমরা কাউকে সামনে কল্পনা করে নাও এখনই, মানে ভিডিওটা দেখার সাথে সাথে তোমরা ঘরেও যদি দেখছো, ঘরের সামনে মায়ের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করবে মাকে বলো ডান হাতটা ওঠাতে, তাহলে তোমাদের কিন্তু সেই হাতে টিপগুলো যদি দেখতে হয়, ডান হাতটা সাইডে এরকম লম্বাভাবে বলো সাইড দিকে ওঠাতে, তাহলে তোমরা কিন্তু সেই ডান হাতে আঙ্গুলের টিপ দেখবার জন্য দেখবে বাঁ দিকে তাকাচ্ছ, কারণ তোমরা সামনাসামনি দাঁড়িয়ে আছো। আমার ডান দিক মানে তোমাদের সেটা বাঁ দিক হবে। আমি যদি বলি আমি আমার ডান দিকটা সাইডে ওঠালাম, তোমরা আমার ডান হাতের আঙুল দেখবার জন্য কিন্তু বাঁ দিকে তাকাবে। আমি যদি বলি আমার বাঁ দিকে আমি হাতটা সরালাম, তোমরা কিন্তু তখন কি করবে, তোমাদের ডান দিকে দেখবে আমার বাঁ হাতটা দেখার জন্য, ঠিক আছে। তাহলে এইটা আমি যদি অতটা ভালো না বুঝতে পারলে তোমরা ঘরে যে থাকবে মা বাবা ভাই বোন, তার সামনাসামনি দাঁড়িয়ে মুখোমুখি, তারপরে সেটা দেখো তাদের ডান দিক, সে যদি ডান দিকটা ওঠায় সাইডে নিয়ে বলে যে আমি আমার ডান হাত উঠেছি, সেই ডান হাতের আঙ্গুলের টিপটা দেখার জন্য, একদম টপ পোর্শনটা দেখার জন্য তোমরা কিন্তু বাঁ দিকে ঘুরবে। তোমার বন্ধু মা বাবা ভাই বোন তারা কিন্তু উঠিয়েছে বাঁ হাতটা, কিন্তু তোমরা ঘুরবে কোন দিকে, মুখোমুখি আছো, ডান দিকে ঘুরবে হাতটা দেখার জন্য। তাহলে বইয়েও সেরকম হচ্ছে কি, বইয়ের লেখাটা যেটা ডান দিকে বলবে আমাদের শরীরে, সেটা ডান দিকেই অবস্থান হয়েছে, কিন্তু আঁকাটা বাঁ দিকে দেখায়। কিভাবে না, সামনাসামনির জন্য সেটা বাঁ দিকে দেখায়। এবার তোমরা ভাববে বইয়ে তো লেখা আছে ডান দিকে, আঁকা দিয়ে দিচ্ছে বাঁ দিকে, মানে কোনো একটা কিছু ভুল হয়েছে, সেটা কিন্তু নয়। মানে বইটা এরকম ভাবে আঁকা হয় যে বইটা এরকম এই মুখে আছে, তোমরা এই মুখে আছো, এবার থাকবে ডান দিকে কিন্তু আঁকা থাকবে বাঁ দিকে। তোমাদের লেখাটা লিখতে হবে ডান দিকে, কিন্তু যখন আঁকবে, তোমাদের আঁকার প্রশ্নও তো আসে, আঁকাটা কিন্তু লেবেলিং তোমাদের করতে হবে বাঁ দিকে। এই জিনিসটা খেয়াল রেখো। এটা যকৃতের ক্ষেত্রে বা যখন তোমরা হৃৎপিণ্ডের গঠনটা দেখবে, হৃৎপিণ্ডের গঠনের ক্ষেত্রে ডান দিক বাঁ দিক, যখন চেম্বারগুলো পড়বে, প্রকোষ্ঠগুলো পড়বে, দুটো অলিন্দ দুটো নিলয়, সেখানেও লেখা থাকবে ডান দিক বাঁ দিক, কিন্তু আঁকাটা দেখবে উল্টো দেওয়া আছে, ঠিক আছে। তাহলে তোমরা সেটা বুঝবার জন্য কি করবে, বইটাকে পাশে এইভাবে ঘুরিয়ে, বইটা এইভাবে না দেখে বইটাকে ঘুরিয়ে পড়ে এরকম লম্বভাবে তোমাদের পাশে রেখে দেখবে যে ডান দিক বাঁ দিক, তাহলে তোমরা যে ডান দিকটা পড়ছো বইয়ের আঁকাটাও ডান দিকে থাকবে, তোমরা যে বাঁ দিক বলবে সেই বইয়ের আঁকাটাও বাঁ দিক থাকবে। কিন্তু বইটা যেহেতু এরকম ভাবে রাখা আছে, মুখোমুখি রাখা আছে, সেই জন্য সেই আঁকাটা ডান দিক মানে বাঁ দিক লেভেলে করা হয়, আর বাঁ দিক লেখা থাকলে সেখানে আঁকাটা ডান দিকে আঁকা হয়। তোমরা যখন আঁকবে তখন কিন্তু সেই রকম ভাবেই আঁকো যেভাবে বইয়ে লেখা আছে। কেন, লেখাটা ডান দিকে করবে, লেভেলিংটা বাঁ দিকে করবে। টিচার যিনি খাতা দেখবেন তারা তো মুখোমুখি থাকবে, তিনি যখনই তোমার খাতাটা দেখবে তুমি ডান দিক লিখেছো, উনি কিন্তু বাঁ দিকটাই লেভেলিংটা দেখবেন, ঠিক আছে, কারণ মুখোমুখি, তোমার খাতাটা টিচারের খাতাটা মুখোমুখি হয়ে যাবে তখন। বোঝা গেল তো? সেই জন্য এরকম কনফিউশন থেকো না, ডান দিক বলেছে মানে ডান দিক থাকা উচিত। আমি একটা এক্সাম্পল এখানেই দেখিয়ে দিচ্ছি তোমায়, এখনই আমি তোমাদের এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। এই দেখো, তোমাদের দেখবে লেখাতে লেখা আছে কিন্তু যে যকৃতটা উদর গহ্বরে ডান দিকে, এই যে এই পোর্শনটা হচ্ছে মধ্যছটা, যে পেশিটা কি হয়, সংকোচন প্রসারণ হয়। তাহলে এই ক্ষেত্রে তাহলে যকৃতটা রয়েছে ডান দিক ঘেঁষে, কিন্তু আঁকাটা দেখিয়েছে দেখো বাঁ দিক ঘেঁষে। এবার তোমরা এরকম ভাবে যদি দেখো, এটা মুখোমুখি দেখাচ্ছে জিনিসটা, যদি এইরকম ভাবে বইটাকে উঠিয়ে নাও, সরিয়ে নাও লম্বভাবে, নিয়ে আয়নাতে দেখো, দেখেছো ডান দিকে হচ্ছে, লম্বভাবে আমি দেখাতে পাচ্ছি না ঠিক, এই যে দেখছো ডান দিকে হচ্ছে, তোমাদের পাশে দাঁড়িয়ে দেখো, মুখোমুখি না, এই যে ডান দিকে অবস্থান করেছে যকৃতটা। বোঝা গেল? যেহেতু মুখোমুখি সেই জন্য হয়ে যাচ্ছে বাঁ দিকে। আশা করি বোঝাতে পেরেছি জিনিসটা আমি কি বলতে চেয়েছি। সেই জন্য আঁকাটা টিচার যে খাতা দেখবেন সেটা মুখোমুখি হচ্ছে, ওই জন্য আঁকাটা এইভাবেই লিখবে, ডান দিক লেখাটা, আঁকাটার পয়েন্টিং হবে বাঁ দিকে, ঠিক। সেরকম মিশ্র গ্রন্থি বললামই, অ্যান্সার হবে অগ্নাশয়। যকৃৎ সম্পর্কে তো বললাম, পাকস্থলী সম্পর্কে বললাম, অগ্নাশয় অ্যান্সার হবে। বৃক্ক, বৃক্কর কি কাজ? বৃক্ক যেটা, বৃক্কটা প্রধানত যদি বলো অবস্থান কোথায় রয়েছে, তাহলে মানুষের বৃক্ক যেটা রয়েছে উদর গহ্বরে যখন থাকে, পেটের দিকে পিছনের দিকে অবস্থান করে, কোমরের পাশাপাশি, যেটাকে বলা হয় কোটি অঞ্চল, মেরুদণ্ডের দুই পাশে অবস্থান করে। পেরিটোনিয়াম পর্দার নিচে একটা পর্দা থাকে, সেটা হলো পেরিটোনিয়াম। টোটাল পোর্শনগুলো কভার করবার জন্য একটা পর্দা থাকছে, টোটাল বডিগুলো, সেই পর্দাটাকে বলা হয় পেরিটোনিয়াম পর্দা। তো কোমরের কাছাকাছি পিছন দিকে উদর গহ্বর সেটা বলে, উদর গহ্বরের পেছন দিকটা কোটি অঞ্চল, মেরুদণ্ড মানে ওই যে লম্বা একটা শির দ্বারা, পেছনে যেটাকে শির দ্বারা বলি আমরা, সেটাকে মেরুদণ্ড বলা হয়। সেই মেরুদণ্ডের দুই পাশে কোমরের কাছাকাছি অবস্থান করছে বৃক্ক, যেটা রেচনতন্ত্রের সব থেকে প্রধান অঙ্গ। বৃক্কটা কি করে? মূত্র উৎপন্ন করছে, দেহ থেকে নিঃসরণ করে, লবণ আর জলের সাম্যতাটা দেহে বজায় থাকতে সাহায্য করছে। যদি জল আর লবণের সাম্যতাটা দেহে বজায় না থাকে, তাহলে কিন্তু বিভিন্ন রকমের রোগ হতে পারে।
ঠিক সমস্ত কিছু মেনটেন হওয়ার জন্য, একটা সুস্থভাবে জীবনযাপনের জন্য সবাই প্রত্যেকটা অঙ্গ নির্দিষ্ট কাজগুলো, তাদের কাজগুলো কিন্তু সঠিকভাবে করে যেতে হয়। যদি সেইখানে কোনো কাজে কোনো অসুবিধা হয় তাহলে আমাদের শরীরেও কিন্তু কি হবে না, কোনো রকম তার সেই কাজেরটার জন্য কিন্তু আমরা কি দেখবো, কিছু না কিছু প্রবলেম তাহলে আমাদের শরীরে তার সিমটম গুলো আমরা দেখতে পাবো, হবে সেটার জন্য। ঠিক, নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, প্রতিবর্তক ক্রিয়া নিয়ন্ত্রণ কে করে? প্রতিবর্তক ক্রিয়া, এই প্রশ্নটাও তোমরা ভীষণ ইম্পর্টেন্ট, ক্লাস 10-এ গিয়ে পড়বে। নিয়ন্ত্রণ করে সুষুম্না কাণ্ড। বা সুষুম্না কাণ্ডটা কোথায় অবস্থান করছে, যদি তোমরা অবস্থান অনুযায়ী দেখো, সুষুম্না কাণ্ড সেটা অবস্থিত পিঠের দিকে, শরীরের পিঠের দিকে, যাকে বলা হয় পৃষ্ঠদেশ, মেরুদণ্ডের দৈর্ঘ্য বরাবর। যে মেরুদণ্ড শিরদাঁড়া রয়েছে সেইটারই দৈর্ঘ্য বরাবর, যেটা কিসের অংশ, দৈর্ঘ্য বরাবর নিউরাল ক্যানেল। ক্যানেল মানে হচ্ছে চ্যানেল একটা, তাকে বলা হয় ক্যানেল। নিউরাল মানে মাথার, নিউরোলজি মস্তিষ্কের যে সমস্ত যত কিছু অবস্থান রয়েছে মস্তিষ্ক সম্পর্কে পড়া, সেই তার মস্তিষ্কের রোগ, তার কাজ, সবকিছু মস্তিষ্কের ভেতরের জিনিস। মস্তিষ্ক আমরা যত সহজে বলছি সেরকম থাকে না, সেই মস্তিষ্কের আবার অনেক কটা ভাগ আছে। ঠিক আছে, মস্তিষ্কের লঘু মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক, তার মধ্যে অনেকগুলো প্রকোষ্ঠ মস্তিষ্কের মধ্যে আছে, থ্যালামাস আছে, হাইপোথ্যালামাস আছে, অনেক গঠন আছে মস্তিষ্কের মধ্যে। অত সহজ না মস্তিষ্কের স্ট্রাকচারটা। তো সেই যে মস্তিষ্কর প্রত্যেকটা জিনিস হলো নিউরোলজি। আর এই নিউরাল ক্যানেল যেটা, সেইখানে রয়েছে সুষুম্না কাণ্ড, মেরুদণ্ডের দৈর্ঘ্য বরাবর, যেটা কি করছে, যতগুলো স্নায়ু কোষ আছে, স্নায়ু রয়েছে, সেগুলোকে মস্তিষ্কের সঙ্গে যুক্ত করতে সাহায্য করছে এই সুষুম্না কাণ্ড। যত নার্ভ বেরোচ্ছে গোটা শরীরে, যার জন্য প্রতিবর্তক ক্রিয়া। আবার প্রতিবর্তক ক্রিয়া কি, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। গরম জল ফুটছে বা গরম জল করে রাখা আছে, তোমরা ঢাকাটা হাত দিলে, হাত দেওয়ার পর কি সেটা ধরেই থাকবে? নিশ্চয়ই যায়, হাত সরে যায়। এইটা হলো সুষুম্না কাণ্ডের কাজ, যাকে বলা হয় প্রতিবর্তক ক্রিয়া, যেগুলো চট করে আমরা বুঝতে পারি কি করা উচিত। চোখের মধ্যে টর্চ লাইট ফেললাম, তোমরা কি চোখ খুলে তাকিয়ে থাকবে? একদম না। বা রাস্তায় যখন যাচ্ছ, অপোজিট থেকে কোনো গাড়ির আলো চোখে পড়লো, চোখ আমাদের বন্ধ হয়ে যায়। এই কাজগুলো যে নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে সুষুম্না কাণ্ড, আর এগুলোকেই বলা হয় প্রতিবর্তক ক্রিয়া। কলিং বেলের আওয়াজ এলো, তো এবার সেই কলিং বেলের আওয়াজে তোমরা কি করবে, দরজাটা খুলবে, বুঝতে পারবে যে কেউ এসছে। এই কাজটা কানে শুনলে কলিং বেলটা, তাহলে কি, যেই স্নায়ু কোষগুলো রয়েছে, যে স্নায়ুগুলো রয়েছে শরীরে, সেই কানের মধ্যে, এটা কলিং বেল মানে কানের যেই স্নায়ুগুলো, তারা কি করলো, আওয়াজটাকে গ্রহণ করলো। গ্রাহক স্নায়ু বলা হয়, সেই গ্রাহক স্নায়ু সেইটাকে গ্রহণ করে পাঠালো সুষুম্না কাণ্ডের কাছে। এই সুষুম্না কাণ্ড বললো এই কাজটা আমাকে, যেহেতু আওয়াজ এলো, উচিত, আমাদের কাজ হচ্ছে কি, আমাদের উচিত যে দরজাটা খোলা, সেইটা একটা মেসেজ পাঠালো, যাকে বলা হয় কি, যে দরজাটা খুলতে। মানে আমরা কি কাজ করছি, একটা অ্যাকশন করছি, যেহেতু কেউ এসছে দরজাটা খুলতে হবে। তাহলে এই যে আমরা রেসপন্স করলাম, এই যে কাজটা করলাম, দরজাটা খুললাম, এই জিনিসটাকে বলা হয় প্রতিবর্তক ক্রিয়া। এগুলো অনেকগুলো স্নায়ুর মাধ্যমে আমাদের নিয়ন্ত্রণ হয় শরীরে, যাকে প্রতিবর্তক ক্রিয়া বলা হয়। আর এই প্রতিবর্তক ক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে, আমরা সঠিকভাবে যাতে সঠিক কাজটা করতে পারি সেটাকে নিয়ন্ত্রণ করে সুষুম্না কাণ্ড। ঠিক আছে, খুব তাড়াতাড়ি তৎক্ষণাৎ যে কাজগুলো করতে হবে সেগুলো সুষুম্না কাণ্ডই নিয়ন্ত্রণ করে। আবার সুষুম্না কাণ্ড কি করছে, অনেকগুলো স্নায়ু আছে যেগুলো কি করে না, যে উদ্দীপনা বলা হয়, উদ্দীপনায় সাড়া দেওয়া। মানে যতগুলো জিনিস উদ্দীপনা, আমরা বাইরের থেকে কিছু, এই গরম জলে হাত, এটা হলো উদ্দীপনায় সাড়া দেওয়া। সাড়া দিলাম মানে হাত সরিয়ে নিলাম। কলিং বেলের আওয়াজ, এটা হচ্ছে উদ্দীপনা, উদ্দীপনায় সাড়া কি করে দিলাম, দরজাটা খুলে সাড়া দিলাম। তো এই উদ্দীপনায় সাড়া দেওয়ার কাজগুলো সুষুম্না কাণ্ডই করে নেয়, সেগুলো আর মস্তিষ্ক স্নায়ুতে পাঠায় না। কিন্তু সুষুম্না কাণ্ডের কাজ কি, যতগুলো স্নায়ু আছে তার সাথে মস্তিষ্কের একটা যোগাযোগ স্থাপন করে। যে কাজগুলো মস্তিষ্কের করা উচিত তারা কি করছে, সেই কাজগুলো মস্তিষ্কের কাছে পাঠিয়ে দেয়। যে কাজগুলো খুব সহজে সুষুম্না কাণ্ডই কন্ট্রোল নিয়ন্ত্রণ করতে পারবে সেগুলো সুষুম্না কাণ্ড করে, আর যে কাজগুলো সুষুম্না কাণ্ড নিয়ন্ত্রণ করে সেগুলোকে বলা হয় প্রতিবর্তক ক্রিয়া। ঠিক আছে, আর কি নেক্সট, তো মস্তিষ্ক সুষুম্না কাণ্ড নিয়ে তো আমি বললাম। ডিম্বাশয়, ডিম্বাশয় যদি বলি, ডিম্বাশয় শুক্রাশয় এগুলো হচ্ছে জনন অঙ্গ। ডিম্বাশয়টা স্ত্রীদের একটা জননাঙ্গ। শুক্রাশয়ের কথা যদি বলি, সেটা পুরুষদের জননাঙ্গ। তাহলে ডিম্বাশয়ের অবস্থান কোথায়, স্ত্রী লোকেদের বা মেয়েদের শ্রোণী গহ্বরের জরায়ুর নিচের দিকে থাকছে, দুপাশে এই ডিম্বাশয়গুলো অবস্থান করছে। মানে প্রত্যেকটা জিনিস যদি আমরা দেখাই, তাহলে আমাকে তো দেখাতে হবে একটু ফটোটা। আচ্ছা, এটা এই ডিম্বাশয়। এখানে দেখো একটা জিনিস মনে রাখবে, একটা মানুষের ক্ষেত্রে দুটোই দিয়ে দিয়েছে, ডিম্বাশয় দিয়ে দিয়েছে, শুক্রাশয় দিয়ে দিয়েছে। কিন্তু স্ত্রীদের ক্ষেত্রে ডিম্বাশয় থাকে, শুক্রাশয় থাকে না। পুরুষদের ক্ষেত্রে শুক্রাশয় থাকে, জননাঙ্গ, ডিম্বাশয় থাকে না। তোমাদের দুটো, এটা একটা জেনারেল পিকচার এঁকে দুটোই এঁকে দিয়েছে, দুটোই দেখিয়ে দিয়েছে। মানে এটা কখনোই ভাববে না যে একজন মানুষের দুটোই থাকে। মেয়েদের ক্ষেত্রে থাকছে ডিম্বাশয়, যেটা ডিম্বাণু গঠন করে। ছেলেদের ক্ষেত্রে থাকছে শুক্রাশয়, যেটা শুক্রাণু গঠন করে। যাদের নিষেকের ফলে ডিম্বাণু আর শুক্রাণু নিষেক হয়, এই জাইগোট তৈরি হয়ে অপত্য জীবে উৎপন্ন হয়। ঠিক আছে, দুটো একসাথে দেখিয়েছে, মানে দুটো কিন্তু একত্রে আমাদের থাকে না। এটা উদয় গহ্বরের নিচের পোর্শনটা হচ্ছে শ্রোণী গহ্বর, এই কাছে মানে পেট, যদি আমি বলি পেটের তল, পেটের কাছে থাকছে। ঠিক আছে, ডিম্বাশয়ের অবস্থান। জননতন্ত্রের একটা প্রধান অঙ্গ হচ্ছে শুক্রাশয়, সেটা থাকছে, শুক্রাশয়টা পুংজননতন্ত্রের মধ্যে। আর ডিম্বাশয় যেগুলো, সেগুলো থাকছে কোথায়, স্ত্রী জননতন্ত্রের মধ্যে। ডিম্বাশয়টা এটা, যেটা এইগুলো হচ্ছে ডিম্বাশয়, দুটো ডিম্বাশয় থাকে। জরায়ু হচ্ছে একটা জননতন্ত্রেরই অঙ্গ, তার নিচের দিকে দুপাশে, এই দুপাশে থাকছে ডিম্বাশয়টা। এই পোর্শনটাই জরায়ুটার অবস্থান করে। ঠিক আছে, নেক্সট দেখো কি বলেছে,
আর ফুসফুস, ফুসফুসের কথা যদি বলি, ফুসফুস থাকছে বক্ষ গহ্বরে, হৃৎপিণ্ডের পাশে। দুদিকে দুটো ফুসফুস থাকে, তার মধ্যেখানে বাঁদিকে এসে হৃৎপিণ্ডটা অবস্থান করে। আমি মুখে বললাম বাঁ দিক, দেখালাম তোমাদের ডান দিক, কারণ সামনাসামনি। বোঝা গেল? সেই জন্য এই লেখাগুলো আর আঁকাগুলো দেখে আমি প্রথমেই বললাম খুব বেশি তোমরা কনফিউজড হয়েও না। ডান দিক লেখা থাকবে, ফটো দেখবে বাঁ দিকে, যে ইমেজটা দেখবে বাঁ দিকে, আঁকবেও কিন্তু তোমরা ওরকম ভাবে লিখবে বাঁ দিকে, কিন্তু আঁকবে ডান দিকে। যখন লিখবে বাঁ দিকে, আঁকবে সেটা ডান দিকে। ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি বলেছে? বক্ষ গহ্বরে হৃৎপিণ্ডের দুপাশে মধ্যচ্ছদার ওপরে অবস্থিত। তাহলে বক্ষ গহ্বরে অবস্থিত মধ্যচ্ছদার ওপরে হৃৎপিণ্ডের দুদিকে এখনই বললাম যে অঙ্গটা, সেটা হচ্ছে ফুসফুস। ঠিক বৃক্ক, বৃক্কের অবস্থান হচ্ছে কোথায়? মানুষের মধ্যে এটা থাকছে বৃক্কটা, সেটা কিডনি, যেটা বললাম উদর গহ্বরের কোটি অঞ্চলে দেখতে পাওয়া যায়, কোমরের কাছে অঞ্চলটা বলা হয় কোটি, কোমরের কাছাকাছি মেরুদণ্ডের দুপাশে দেখতে পাওয়া যায়, আগেই বলেছি। যদি পাকস্থলীর কথা বলি, পাকস্থলীর কথাটাও আগেই বলেছি, মধ্যচ্ছদার নিচে অবস্থান করছে পাকস্থলীটা, গ্রাসনালী দিয়ে তারপরে পাকস্থলীতে এসে মিশছে পৌষ্টিকতন্ত্রের এটা একটা অংশ। স্পৃহার কথা যদি বলি, স্পৃহাটা হলো উদয় গহ্বরের বাঁ দিকে থাকে, মধ্যচ্ছদার নিচে। বাঁ দিকে বললাম, লেখাটা হবে, আঁকাটা হবে ডান দিকে। ঠিক আছে? আর বাঁ দিকে থাকছে মানে আঁকাটা ডান দিকে লিখবো। এই স্পৃহাটা কোথায় থাকে? বৃক্কের ঠিক ওপরেই থাকছে, মধ্যচ্ছদার নিচে আর বৃক্কের ওপরে, বাঁ দিকের দিকের ওপরে। ঠিক আছে? স্পৃহা থাকে। নেক্সট আমরা যদি বলি, কি এক কথায় উত্তর দাও, কোন অঙ্গের মাধ্যমে দেহ থেকে CO2 আর জলীয় বাষ্প নির্গত হয়? অ্যান্সার হবে তোমাদের ফুসফুস। ফুসফুসের মাধ্যমে যেমনি নিঃশ্বাস প্রশ্বাস আমরা নিচ্ছি, সেরকম ভাবে CO2 জলীয় বাষ্পটা দেহ থেকে বেরিয়ে যায়। এটা মানে হচ্ছে নিঃশ্বাসের মাধ্যমে যে CO2টা বেরোয়, সেটা যেই অঙ্গ সাহায্য করে তাকে আমরা বলবো ফুসফুস। হৃৎপিণ্ডের কাজ কি? হৃৎপিণ্ডের কাজ হচ্ছে, হৃৎপিণ্ড নিজের ছন্দে সংকোচন প্রসারণ হয়, যার জন্য রক্তটা গোটা শরীরে সঞ্চালিত হচ্ছে। ঠিক আছে? অক্সিজেন যুক্ত রক্ত গোটা শরীরে ছড়িয়ে পড়ে, নিয়ে সেখান থেকে আমরা পুষ্টিটা পাবো, কারণ অক্সিজেনটাই কোষীয় শ্বসনে সহায়তা করে। আর কি হচ্ছে না, যেগুলো শ্বসনের ফলে, শ্বসন মানে হচ্ছে কোষীয় শ্বসন মানে একটা জারণ বিক্রিয়া, যেখানে উৎপন্ন হয় CO2, সেই CO2 যুক্ত দূষিত রক্তটা আবার হৃৎপিণ্ডে ফিরে আসছে। ঠিক আছে? রক্তের মাধ্যমে নিয়ে সেই হৃৎপিণ্ড থেকে পরিশুদ্ধ হওয়ার জন্য চলে যায় ফুসফুসে। ফুসফুস থেকে সেই CO2 জলীয় বাষ্প সেটা দেহ থেকে বেরিয়ে যায় নিঃশ্বাস প্রশ্বাসের অঙ্গ, মানে সেখানে শ্বসন তন্ত্রের শ্বাসকার্য চালানোর অঙ্গের মাধ্যমে। আর কি হচ্ছে, আবার ফুসফুসে কি হচ্ছে, প্রশ্বাসের মাধ্যমে O2টা ঢুকছে, ফুসফুসে ঢুকায় নাসারন্ধ্র, সেটা শ্বাসকার্যেরই একটা অঙ্গ, সেই অঙ্গের মাধ্যমে নাক দিয়ে বায়ুটা নিয়ে ফুসফুসে নিয়ে যাচ্ছি, পরিশুদ্ধ বায়ুটা নিয়ে সেই পরিশুদ্ধ বায়ুটাকে আমরা আবার হৃৎপিণ্ডে পাঠিয়ে দিচ্ছি। সেখান থেকে রক্তের মাধ্যমে কি হচ্ছে, গোটা শরীরে সঞ্চালিত হচ্ছে, হৃৎপিণ্ডটা নিজের ছন্দে সংকুচিত প্রসারিত হচ্ছে। সেই সংকোচন প্রসারণ যেটা হচ্ছে, আর হৃৎপিণ্ডের গোটা শরীরে রক্ত ছড়িয়ে নেওয়া, দূষিত রক্ত হৃৎপিণ্ডে ফিরে এসে ফুসফুসে পাঠানো, এটার জন্য নির্দিষ্ট টাইম, হৃদচক্র বলা হয় এটা। সবকিছু সবার কাজ করবার জন্য নির্দিষ্ট সময় আছে। ঠিক আছে? আর এই টোটাল যে কাজটা করে হৃৎপিণ্ড 0.8 সেকেন্ডে কিন্তু গোটা শরীরে রক্ত ছড়া মানে সঞ্চালন করছে, আবার CO2 যুক্ত দূষিত রক্তগুলো হৃৎপিণ্ডে আসছে, যেটা হলো হৃদচক্র বলা হয়। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোয়েশ্চেন কি দিচ্ছে? টেস্টোস্টেরন হরমোন কোন অঙ্গ ক্ষরণ করে? টেস্টোস্টেরন যেটা, এটা একটা পুরুষ হরমোন, যেটা খরিত হয় কোথা থেকে? শুক্রাশয় থেকে। সেরকম স্ত্রী হরমোন হচ্ছে ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন, যেটা খরিত হয় ডিম্বাশয় থেকে। সেটা কি না, স্ত্রী জনন অঙ্গ ডিম্বাশয়। ত্বক কোথায় থাকে? দেহের বাইরের দিকে কোমল স্তরকে রক্ষা করবার জন্য ত্বক থাকছে। পিত্ত রস কোন অঙ্গ ক্ষরণ করে? এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। পিত্ত রসটা ক্ষরণ করে যকৃৎ বা লিভার, মনে রাখবে, কিন্তু সেটা সঞ্চিত হচ্ছে পিত্তাশয়ে। পিত্তাশয়ে সঞ্চিত হয় পিত্ত রস, ক্ষরণ করে যকৃৎ। ইম্পর্টেন্ট প্রশ্ন। বুদ্ধি নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ? বুদ্ধি নিয়ন্ত্রণ, বুদ্ধি, চিন্তা, বিবেক, এই সমস্ত আবেগগুলো, মানসিক আবেগগুলো নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের গুরু মস্তিষ্ক। আর মস্তিষ্কের লঘু মস্তিষ্কের কাজ হচ্ছে দেহের ভারসাম্যকে রক্ষা করা। কানের একটা অংশ আছে, কানের একটা অংশ মধ্যকর্ণের, সেটাও কি করে, যখন কানের অংশগুলো পড়বে দেখবে, সেগুলো কি করছে, মানুষের প্রাণীদেহের ভারসাম্যটাকে রক্ষা করে। আবার মস্তিষ্কের লঘু মস্তিষ্ক যেটা, তারাও কি করে, প্রাণীদেহের ভারসাম্যটাকে রক্ষা করে। দুটো প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবে। শূন্যস্থান পূরণ করো। কি বলেছে দেখো, ড্যাশ কোষ জীর্ণ রক্তকোষকে বিনষ্ট করে। কোন কোষ? এটা স্পৃহাতে দেখতে পাওয়া যায়। সব থেকে বড় স্পৃহা যদি আমি বলি, সেটা হচ্ছে লসিকা গ্রন্থি। এবার ভাবে লসিকাটা কি? লসিকা হচ্ছে এক ধরনের দেহ তরল, যেমনি রক্ত একটা তরল, সেখান দিয়ে রক্তের মাধ্যমে O2 যাচ্ছে, CO2 দূষিত রক্ত পরিবহন হচ্ছে, খাদ্যরস যাচ্ছে, সেরকমই দেহ তরল একটা লসিকা, যেটা কি করে, পরিবহনে কলাকোষের মধ্যে O2 কে পৌঁছাতে সাহায্য করছে। এটা দেহ তরল। তো সেটা হলো লসিকা গ্রন্থি, সব থেকে বড় দেহের লসিকা গ্রন্থি স্পৃহা। স্পৃহায় অবস্থিত রেটিকিউলো এন্ডোথেলিয়াল, যাকে বলা হয় আগ্রাসন কোষ। রেটিকিউলো এন্ডোথেলিয়াল, স্পৃহার মধ্যে অবস্থিত রেটিকিউলো এন্ডোথেলিয়াল, যেটা আর্হি কোষ বা আগ্রাসন কোষ বলা হয়, যেগুলো কি করে না, যতগুলো জীর্ণ কোষ আছে রক্তের মধ্যে, জীর্ণ কোষগুলোকে নষ্ট করে দেয়। ঠিক
নেক্সট কোশ্চেন কি বলেছে, দেহে লবণ ও জলের সাম্যতা কে বজায় রাখে? ভীষণ ইম্পর্টেন্ট কাজ, বৃক্কের কাজ। বৃক্ক যেমনি মূত্র তৈরি করছে আর সেটা দেহ থেকে নিঃসরণ করে। মূত্র এটাও একটা বজ্র পদার্থ, তরল বজ্র পদার্থ। ঘাম এটাও বজ্র পদার্থ নিঃসরণের একটা উপায়। সেরকমই মূত্র যেমনি তৈরি করছে সেরকম দেহে শোষণেও কাজ করে। এটা দেহে লবণ আর জলের সাম্যতাটাকে বজায় রাখছে বৃক্ক। নেক্সট, ডিম্বাশয় ড্যাশ হরমোন ক্ষরণ করে? ডিম্বাশয় ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ করে। মস্তিষ্ক ড্যাশের মধ্যে সুরক্ষিত থাকে? আমাদের যে মস্তিষ্ক রয়েছে সেটা একটা ঢাকা থাকে বাইরের দিক থেকে, যেটাকে বলা হয় করটিকা। এই করটিকার মধ্যে মস্তিষ্ক সুরক্ষিত অবস্থায় থাকছে, মানে মস্তিষ্কের বাইরের কভারটাকে বলা হয় করটিকা। পাঁচেরটা কি বলেছে, ড্যাশ প্রাণীদের ভারসাম্য বজায় রাখে? এটা হচ্ছে লঘু মস্তিষ্ক প্রাণীর দেহে ভারসাম্য বজায় রাখে। সত্য মিথ্যে কি বলেছে দেখো, কোষের সমষ্টিকে অঙ্গ বলে না, কোষের সমষ্টিকে বলা হয় কলা, কলার সমষ্টিকে বলা হয় অঙ্গ, অঙ্গের সমষ্টিকে বলা হয় তন্ত্র। তাহলে এটা হবে মিথ্যে। সুষুম্না কাণ্ড প্রতিবর্তক ক্রিয়া নিয়ন্ত্রণ করে? একদম ঠিক, সুষুম্না কাণ্ড প্রতিবর্তক ক্রিয়া নিয়ন্ত্রণ করছে। সত্য। হৃৎপিণ্ড রক্তচাপ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে? সত্য। হৃৎপিণ্ডের একটা কাজ যেটা রক্ত সঞ্চালনে সহায়তা করছে, সাথে সাথে রক্তচাপটাকেও নিয়ন্ত্রণ করছে। স্প্লিহা দেহ থেকে CO2 ও জলীয় বাষ্প নির্গত করে? না। স্প্লিহা কি করে, স্প্লিহার মধ্যে যে আগ্রাসন কোষ বা আরি কোষ, যেটাকে বললাম রেটিকিউলো এন্ডোথেলিয়াল কোষ, সেটা যেগুলো জীর্ণ হয়ে গেছে রক্তকোষ তাকে বিনষ্ট করছে। CO2 আর জলীয় বাষ্প নির্গত হয় যেখান থেকে, সেটা হলো ফুসফুস। তাহলে এই স্টেটমেন্টটা হবে মিথ্যে। পাঁচেরটা কি বলেছে, যকৃৎ দেহে জল ও লবণের সাম্যতা বজায় রাখে? ভুল। যকৃৎ হচ্ছে কি, যকৃৎ তার লিভার, যেখানে কুফার কোষ থাকে যেটা রোগ জীবাণুকে ধ্বংস করে। যকৃৎ পিত্তরস ক্ষরণ করে, পিত্তাশয়ে যেটা জমা থাকে, ঠিক আছে। আবার বিপাকে বিভিন্ন রকম খাদ্য বিপাকে সাহায্য করছে যকৃৎ, কিন্তু জল আর লবণের সাম্যতা বজায় রাখে বৃক্ক। তাহলে এই স্টেটমেন্টটা মিথ্যে। নেক্সট কি দিচ্ছে দেখো, প্রশ্বাস আর নিঃশ্বাস। প্রশ্বাস মানে যেটা আমরা গ্রহণ করছি, অক্সিজেনটা গ্রহণ করছি। নিঃশ্বাস মানে CO2টা ত্যাগ, তাকে বলা হয় নিঃশ্বাস। শ্বাসকার্যের সময় নিঃশ্বাস প্রশ্বাস কি সাহায্য করে? ফুসফুস। অর্নিথিন চক্র কোথায় হয়? অর্নিথিন চক্রে কি হচ্ছে, অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হয়, যকৃতে এই কাজটা হচ্ছে। ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রতিবর্তক ক্রিয়া ইম্পর্টেন্ট প্রশ্ন, কোথায় দেখতে পাওয়া যায়? সুষুম্না কাণ্ডে। মিশ্রগ্রন্থি ইম্পর্টেন্ট প্রশ্ন, অগ্নাশয় এটাও ইম্পর্টেন্ট। আলফা কোষ থেকে গ্লুকাগন বেরোয়, বিটা কোষ থেকে ইনসুলিন বেরোয়, আর টেনে গিয়ে পড়বে যেটা ডেল্টা কোষ আছে অগ্নাশয়ে, সেখান থেকে বেরোয় সোমাটোস্ট্যাটিন হরমোন। তাহলে আজকে আমি এটা একের গুলো আলোচনা করে দিলাম তোমাদের, আর একটা জেনারেল আইডিয়া অঙ্গ প্রত্যঙ্গের দিয়ে দিয়েছি। নেক্সট দিন একটু 2 আর 5 এর গুলো আলোচনা করে দেবো, তাহলে আমার এটা হয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।